দর্শক, নাগরিকের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি সাখাওয়াত হোসেন, আর অতিথি হিসেবে আমাদের সাথে যুক্ত আছেন সঞ্জয় দী রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। সঞ্জয় দী রিপন, আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনার। প্রিয় দর্শক, আপনারা জানেন না, আমরা সাধারণত কথা বলে থাকি সমসাময়িক ইস্যু নিয়ে। এই মুহূর্তে রাজনীতিতে এক ধরনের ধাক্কাধাক্কি বলতে পারেন, এক ধরনের এই যে সাম্প্রতিক সময়ে আমরা যদি বলি এনসিপি এবং বিএনপি এর বিশেষ করে ছাত্রদল এবং এনসিপির মধ্যে হবিগঞ্জ, মৌলভীবাজার সহ, এবং আমরা যদি খেয়াল করে দেখি এনসিপির কর্মসূচিকে ঘিরে সারা দেশেই নানা জায়গায় সমাবেশ করতে গিয়ে নানা ধরনের বক্তব্য, যেগুলো হলো সরকারের বিরুদ্ধে নানাভাবে উস্কানিমূলক বক্তব্য দেয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম যে মৌলভীবাজার এবং হবিগঞ্জে এক ধরনের বড় বাধার সম্মুখীন হলো এবং সেখানে সহিংসতায় রূপ নিল। এখানে কেন হলো, এইটার দায়ীকে, এটা নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমরা প্রথমে একটু জানতে চাই আমাদের সঞ্জয় দী রিপন, আপনি একটু বলবেন কষ্ট করে যে এনসিপি ছাত্রদলের মধ্যে যে সাম্প্রতিক সংঘর্ষ, আপনি জানেন যে দুই পাল্টাপাল্টি মামলা হয়েছে, এদিকে অভিযোগ দিয়েছে ছাত্রদল, যেমন এদিকে অভিযোগ দিয়েছে, এবং এনসিপির নেতৃবৃন্দ যারা সহিংসতায় আহত হয়েছেন তারাও উল্টো মামলা করেছেন। এটা দায়ী কে আসলে, যে এই যে সহিংসতা সংঘর্ষ হঠাৎ করে, নাকি পুলিশ দায়ী, কে দায়ী আসলে? আসলে ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা দেখছেন। আসলে এইখানে দায় দেওয়ার চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এই পরিস্থিতিটা আসলে কেন তৈরি হলো। আমার কাছে মনে হচ্ছে যে আসলে যখন রাজনীতি বা একটি রাজনৈতিক দল গড়ে ওঠে কিন্তু একটি নীতিবোধ এবং একটি আদর্শিক অবস্থানের উপর ভিত্তি করে। তো জুলাই গণ অভ্যুত্থানের পরে আসলে বাংলাদেশে আসলে একটি বড় পরিবর্তন হবার কথা ছিল, কিন্তু সেই পরিবর্তনটি আশানুরূপ মাত্রায় পৌঁছায় নাই এবং সমাজের প্রত্যেকটি স্তরে যে চিহ্নগুলি, যে সিম্বলগুলি ছিল, নীতিবোধের জায়গায় ব্যত্যয় ঘটবার মতো, ন্যায্যতা প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকবার মতো, এবং সেগুলি অনেক কিছুই কিন্তু এখনো জারি রয়েছে। এটার একটি বড় কারণ হচ্ছে আগস্ট আন্দোলনের পরে ইন্টারিম গভর্নমেন্টের সময়কার যে সংস্কৃতি গড়ে উঠেছে বাংলাদেশে, এবং সেই সংস্কৃতি যারা গড়ে তুলেছে তাদের অন্যতম একটি সংগঠন হচ্ছে এনসিপি। তো আসলে অভ্যুত্থানের পরে মানুষের মানসিক অবস্থার যে পরিবর্তন, আকাঙ্ক্ষার যে পরিবর্তন, সেটা হয়েছে, কিন্তু এই পরিবর্তনটা যারা বয়ে নিয়ে বেড়ানোর কথা তারা সেটা আশানুরূপ মাত্রায় নিতে পারেনি। আমরা লক্ষ্য করলে দেখব যে এনসিপির যে ধরনের রাজনৈতিকভাবে যে শব্দ প্রয়োগ করছে, এবং এই শব্দগুলি রাজনৈতিক সংস্কৃতির মধ্যে পড়ে না। ফলে সারা দেশে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে যারা জুলাইয়ের উপরে এক ধরনের প্রত্যাশা করেছিল তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি, এবং তারা প্রতিনিয়ত এনসিপির যে নেতৃবৃন্দ রয়েছেন তাদের কথায়, তাদের শব্দচয়নে, তাদের প্রকাশভঙ্গিতে আসলে তারা বিরক্ত হচ্ছেন। এবং এই মানুষকে এত কথা বলার সুযোগও দিতে হবে। মানুষ, ধরেন আপনি যদি আজকে বাজারে যান, নানা জায়গায় যান, নানা ধরনের মানুষ কথা বলবে, কিন্তু এটাকে আমরা সবসময় কি এটা সহিংসতায় রূপ নেবে? তা তো অবশ্যই না। মানে কথা বলবার যে স্বাধীনতা, সেই স্বাধীনতাই তো ছিল না। সেইটা প্রতিষ্ঠাও একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল বাংলাদেশে, এবং কথা বলার স্বাধীনতা দরকার। কে কিভাবে কথা বলবে এটা তার বিষয়, কিন্তু শারীরিকভাবে আঘাত করা এইটা আসলে মানে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। কিন্তু আরেকটি দিক বিবেচনা করতে হবে, যেহেতু তারা একটি রাজনৈতিক দল, তাদেরকে কিন্তু রাজনৈতিকভাবেই, রাজনৈতিক সংস্কৃতির মধ্যে থেকে তাদের রাজনৈতিক চর্চাটা করা উচিত, এবং তাদের এইটাও বোঝা উচিত যে একটি নির্বাচিত সরকার যখন রাষ্ট্র কাঠামো পরিচালনা করছে তখন সেই সরকারের বিরোধিতা করবার জন্য যুক্তি দিয়ে, তথ্য দিয়ে অন্যায্যতার বিরুদ্ধে লড়াইটা করতে হবে। আপনি খেয়াল করবেন যে যদি অন্যায্যভাবে কোনো কথা বলা হয়, সেই কথাটা আসলে মেনে নেওয়া যে কারো পক্ষে কষ্টকর। সেই জায়গা থেকে তাদের যে পুলিশ বাহিনীর সাথে যে আচরণ এবং যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ, আমার মনে হয় এই আচরণটাই কাল হয়ে দাঁড়িয়েছে। তবে আমি মনে করি যে তারা যেহেতু তরুণ নেতৃত্বের প্রতিনিধিত্বের জায়গাটা তারা ধারণ করছে, সুতরাং তারা নিজেদেরকে আরেকটু সংশোধন করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে মিলিয়ে তারা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত, শব্দচয়ন এবং রাজনৈতিক সংস্কৃতির মধ্যে তারা
ফিরে আসবেন। কিন্তু আপনি খেয়াল করে দেখেন যে বাংলাদেশের রাজনীতি মানে যেমন সহিংসতার রাজনীতি, একসময় সরকারি এবং বিরোধী দলের মধ্যে এটা কেন বারবার কেন এটাই ফিরে আসে? আমরা তো ভেবেছিলাম যে এই যে দীর্ঘ আন্দোলনের পরে 24-এর যে গণ অভ্যুত্থানের কথা বলি আমরা, সেই এটার পরে একটা মানুষের ধারণার ভিতরে এক ধরনের তৈরি হয়েছিল যে আর মনে হয় সহিংসতা হবে না, দেশটা মনে হয় এগিয়ে যাবে। কিন্তু আপনি কি দেখতে পাচ্ছেন সেই জায়গাটা কেন বারবার সেই সহিংসতাই আবার রূপ দেখতে পাচ্ছি? না, এইটা দেখতে পাচ্ছি কারণ হচ্ছে ধরেন অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় যে মব সংস্কৃতি যারা তৈরি করেছিল, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থায় যে মব সংস্কৃতি গড়ে উঠলো, এবং এই মব সংস্কৃতির মধ্য দিয়ে আসলে ক্ষমতা প্রয়োগ বা আধিপত্য বিস্তারের যে প্রবণতা, সেই প্রবণতাটা যারা তৈরি করেছিল তারা কিন্তু নানানভাবে এখন এই রাজনৈতিক সহিংসতা বা উত্তেজনা ছড়িয়ে রাখবার যে চেষ্টা, সেই চেষ্টায় কিন্তু এই মানুষগুলি রয়েছে। তো সুতরাং সেইটার একটা ধারাবাহিক অংশ তারা প্রয়োগ করছে, এবং এইটা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি বড় ধরনের বিপদ আমি মনে করি। এবং এই বিপদ থেকে তাদেরকেই আসলে বের হয়ে আসতে হবে। তারা যদি এখনো মনে করে থাকেন যে মব সংস্কৃতির মাধ্যমে তারা বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ ছড়াবে এবং সব সময় নিজেদের আধিপত্য রাজনৈতিক আলোচনার মধ্যে থাকবেন, এই প্রবণতা থেকে বের হয়ে আসতে হবে। এবং তাদেরকে এখন মোটা দাগে যে রাজনৈতিক চর্চাটা করতে হবে সেটা হচ্ছে গণমানুষের যে প্রত্যাশা, গণমানুষের যে ইস্যুগুলি রয়েছে, তাদের যে দাবি দেওয়া রয়েছে, সেটার সাথে তাদের প্রত্যাশা যেন মিল থাকে, এবং তাদের যে রাজনৈতিক যে ম্যানিফেস্টো, সেই ম্যানিফেস্টোতে আমার মনে হয় তাদের পরিবর্তন আনা দরকার। কারণ তারা জুলাই যে অভ্যুত্থান পরবর্তী যে সনদ, সেই সনদের হিসাব নিকাশ কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে তৈরি হয়ে গেছে। আপনি বলছেন যে এনসিপি সঠিক পথে যাওয়া উচিত, কিন্তু আমার প্রশ্ন হলো সরকার কি সঠিক পথে আছে কিনা? হ্যাঁ, দুইটা মানে পারস্পরিক সম্পর্কিত। এইখানে একটু ভাবতে হবে যে গত 17 বছর অর্থাৎ যে রেজিমটাকে বাংলাদেশের মানুষ বয়কট করলো, সেটার একটা বড় কারণ হচ্ছে যে চেতনা বিক্রির একটি প্ল্যাটফর্ম তৈরি করা। যেমন আমরা 17 বছর ধরে দেখেছি যে যে কোনো ইস্যুকেই মুক্তিযুদ্ধের ছাঁচে ফেলে সেই চেতনার আদলে একটা করে অ্যানসার তৈরি করা বা ফলাফল নির্ণয় করা, এটাকে আমরা অনেকটা বলি যে বুদ্ধিবৃত্তিক স্থবিরতা, ইন্টেলেকচুয়াল রিজিডিটি। একটা সোসাইটিতে যখন এটা তৈরি হয় তখন নতুন নতুন চিন্তাগুলিকে এরা ধারণ করতে পারে না। তো জুলাই অভ্যুত্থানের পরে দেখলাম একটা দল, একটা গোষ্ঠী, তারা সেই একই কাজ, এখনো যদি আপনি বলেন বিভিন্ন জায়গায় বলে যে জুলাই যোদ্ধা, এই যে এটা এক ধরনের সমাজে প্রচলিত, এবং মানুষ খুব বিরক্ত এই বিষয়টা নিয়ে খুবই। এবং কি এটা ওই জুলাইকে আবার চেতনা বানিয়ে এইটাকে রাজনীতিতে বাণিজ্য করবার যে চেষ্টা, এইটা আমার মনে হয় এখন ঠিক হচ্ছে না। এবং এই চেষ্টার কারণেই কিন্তু সাধারণ মানুষের আকাঙ্ক্ষার সাথে এই গোষ্ঠীর রাজনৈতিক আকাঙ্ক্ষার কোনো মেলবন্ধন তৈরি হচ্ছে না। এবং এইভাবে চলতে থাকলে আমি মনে করি যে এনসিপি যে ইস্যু নিয়ে রাস্তায় যাবার কথা, সেই ইস্যু নিয়ে তারা রাস্তায় নেই। আপনি খেয়াল করবেন যে নির্বাচনের পরে কর্মসংস্থান তৈরির যে প্রত্যাশা ছিল বাংলাদেশের মানুষের, সেই জায়গাটাতে সরকার ঠিকভাবে কাজ করছে কিনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সরকার ঠিকভাবে কাজ করছে কিনা, গণমানুষের যে শিক্ষা বাস্তবায়নের যে বাজেট, সেই বাজেট সরকার ব্যবস্থা করতে পারছে কিনা, নিশ্চিতভাবে বাংলাদেশের এই যে সরকারি এবং বেসরকারি যারা বিভিন্ন কর্মে যারা চাকরিতে রয়েছেন, তাদের বেতন ভাতা এবং পরবর্তীতে এই সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো যে পুনর্নির্ধারণ করা হয়েছে, সেটা বাস্তবায়ন করা, অনেকগুলি ইস্যু কিন্তু রয়েছে। বাংলাদেশের পরিবেশ একটি গুরুত্বপূর্ণ ইস্যু, বাংলাদেশের কৃষক সমাজের উন্নতি একটি গুরুত্বপূর্ণ ইস্যু, বাংলাদেশের অর্থনীতি একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই ধরনের ইস্যু নিয়ে কথা না বলে এখন ওই যে জুলাই সনদ নিয়ে এই নতুন যে বয়ান তৈরি করবার চেষ্টা, বিশেষ করে আমি একটু বলি আপনাকে যে আমরা মানে এই যে এনসিপি সহ আমরা বলি জামাতে ইসলামী, এই যে 11 দলীয় জোট বলি, আমরা কিন্তু খেয়াল করি যে জনদুর্ভোগ, মানুষের যে আপনি যেটা বলছিলেন যে জনদুর্ভোগের কোনো ইস্যুতে তাদের আন্দোলন দেখছি না। বিশেষ করে জুলাই সনদ এবং জুলাই নানা এই অ্যাঙ্গেলে এই তাত্ত্বিক বিষয়ে কিন্তু মানুষের পেটে ভাত জুটবে না। মানুষের কিন্তু এই মানুষের কাছ থেকে জনমানুষের কাছে যেভাবে আন্দোলনটা একেবারে দানা
বানা বেঁধেছিল, এভাবে কিন্তু মানুষের কাছে যেতে পারছে না এনসিপি। আপনি যদি সমাবেশগুলোর দিকে তাকান দেখবেন যে মানুষের উপস্থিতি খুব কম। এর পেছনে কি কারণ, কি যে এই যে জনবিচ্ছিন্নতা হয়ে পড়ছে এনসিপি? আসলে এনসিপি আসলেই জনগণের সাথে কখনোই সম্পৃক্ত ছিল না। এইটা তাদের একটা ভুল ধারণা। আমার কাছে মনে হয়েছে যে দীর্ঘ নিপীড়নের কালে যে সাধারণ মানুষের যে অংশটা বৈষম্যের শিকার হয়েছিল, এটা একটা বড় অংশ, এবং বৈষম্যের শিকার হলে ক্ষোভটা কিন্তু বাড়তে থাকে এবং নিপীড়িতের সংখ্যা চক্রবৃদ্ধি হারে বাড়ে। ফলে ওই কোটা বিরোধী আন্দোলনের সাথে আসলে সাধারণ মানুষ যুক্ত হয়ে গিয়েছিল যার যার জায়গা থেকে। এইটা আসলে উনারা মনে করেন যে আসলে তাদের নেতৃত্বের কারণে হয়তোবা তাদের সাথে যুক্ত হয়েছে। এটা একটি ভুল ধারণা। এবং আপনি যে কথাটি বললেন যে আসলে তারা কি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কিনা, আপনি তাদের রাজনৈতিক যে বয়ান, সেই বয়ানে খেয়াল করবেন শুধুমাত্র সরকারি দলের গুরুত্বপূর্ণ কিছু নেতার বিরুদ্ধে কথা বলে। কিন্তু আসলে রাজনীতি কিন্তু এই জায়গাটায় থাকা উচিত না। আপনি গুরুত্বপূর্ণ নেতার সমালোচনা করতেই পারেন, সেই স্বাধীনতা আপনার আছে, কিন্তু একই সাথে জনগণের যে সমস্যাগুলি রয়েছে, যে সংকটগুলি রয়েছে, আপনি দ্রব্যমূল্য নিয়ে কথা বলছেন না, আপনি যে জনদুর্ভোগ নিয়ে আপনি কথা বলছেন না, আপনি জুলাই সনদ নিয়ে কথা বলছেন। জুলাই সনদ দিয়ে তো এখনকার যে জীবন ব্যবস্থা সেটা তো চলবে না। তো এই জীবন ব্যবস্থায় যে সংকটগুলি তৈরি হয়েছে, সেই সংকটগুলি নিয়ে তারা কথা বলছে না। আমার মনে হয় এই কারণেই তাদের একটি গণবিচ্ছিন্ন রাজনৈতিক সংগঠন এর দিকে তারা যাচ্ছে, এবং এই চর্চা তাদেরকে আসলে বোধোদয় হওয়া উচিত। কারণ আমি নিজেও এই তরুণ সমাজের প্রতিনিধিত্বকারী যারা রয়েছেন, আমি আশা করব যে তারা একটি সুস্থ ধারার রাজনৈতিক চর্চার মধ্যে ফিরে আসবেন। কারণ তাদের প্রতি একসময় আমাদের সকলেরই সহানুভূতি ছিল এবং তাদের কাছে অনেক প্রত্যাশাও ছিল, এবং সেই প্রত্যাশার জায়গা থেকে তাদের আসলে রাজনৈতিক চিন্তার যে দিক, এই দিক পরিবর্তন করতে হবে। আমরা একটু প্রথমে একটু জানতে চাই যে দীর্ঘক্ষণ ধরে আমরা এনসিপির সমালোচনা করলাম, নিশ্চয়ই কাউকে না কাউকে তো কথা বলতে হবে, কিন্তু তারা সঠিক জায়গায় নাই, আপনি যেটা বলছিলেন। কিন্তু আমার প্রশ্ন, এই যে বর্তমান নানা ধরনের ক্রাইসিস আছে, তেল সংকট আছে, গ্যাস সংকট আছে, সেই সাথে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আছে, মানুষের নানা ধরনের ক্রাইসিস, সরকার কি সঠিক পথে আছে? আসলে মানে এক কথায় এই উত্তর দেওয়াটা তো একটু কঠিন। বাংলাদেশের সরকার ব্যবস্থায় আসলে সব সমস্যার সমাধান রাতারাতি করে ফেলা এটাও যেমন সম্ভব না, আবার আরেকটি বিষয় বুঝতে হবে যে একটি সরকার ব্যবস্থা যেহেতু আমলাদের উপরে নির্ভর করে অনেকটা, কারণ মন্ত্রীরা কিন্তু সব ধরনের কাজ করবার ক্ষেত্রে তাদের যে অভ্যস্ততা সেটা তৈরি হয় না। খালি একটু একটা পয়েন্ট দিই, যে জায়গায় মির্জা ফখরুল ইসলাম বললেন যে 4 মাসে আমার অভিজ্ঞতা হলো দেশকে আমরা কোথাও এগিয়ে নিতে পারিনি। না, এগিয়ে নিতে পারিনি এটার সাথে তো আমি একমত। আপনি খেয়াল করেন যে বাংলাদেশে কিন্তু অসাম্প্রদায়িক চিন্তার যে প্রতীক, সেই প্রতীকের জায়গায় বাংলাদেশ সরকার ব্যবস্থা ঠিকমতো কাজ করতে পারছে কিনা আপনি খেয়াল করবেন যে এর মধ্যে বাংলাদেশে অনেকগুলি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রভিসি নিয়োগ হয়েছে, একজনও সংখ্যালঘু সম্প্রদায়ের ভিসি প্রভিসি তারা নিয়োগ দিতে পারেন নাই। এখন আপনি দেখেন বিএনপির সব নেতৃবৃন্দ কিন্তু এটা মানেন যে এইবার নির্বাচনে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় তাদেরকে মানে একেবারেই অন্তরের অন্তঃস্থল থেকে সকলে মিলে একচেটিয়া ভাবে তাদেরকে সমর্থন দিয়েছে এবং ভোট দিয়েছে। কিন্তু সেই সম্প্রদায়ের প্রতিনিধি কই এই সরকার ব্যবস্থার মধ্যে? এই সরকার ব্যবস্থার মধ্যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব থাকছে না। তো যদি প্রতিনিধিত্ব না থাকে তাহলে আপনি অসাম্প্রদায়িক চিন্তার যে সমাজ, এটা তো জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশের মানুষের একটা বড় আকাঙ্ক্ষার জায়গা যে আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা গড়ে তুলবো। তাহলে অসাম্প্রদায়িক সমাজ ব্যবস্থা কারণটা কি মনে করেন যে সরকার নানা জায়গায় যেমন এনসিপি সমালোচনা করে, নানা জন টকশোতে সমালোচনা করে, এই সমালোচনাগুলোকে সরকার বেশি কানে নিচ্ছে, এটার কি কারণ মনে করেন আপনি? না, সমালোচনা তো থাকবে, কিন্তু এইগুলো বেশি কানে নিচ্ছে সরকার, এটা কি মনে করেন? সেটা নিতে পারে। এটা তো আসলে সরকার তো কিছু ব্যক্তির সমন্বয়। এখন সেই ব্যক্তি মানুষের চিন্তার উপরে নির্ভর করে যে একটা রাষ্ট্র আসলে কিভাবে পরিচালিত হবে। আমি যে জায়গা থেকে দেখি, আমার প্রথম হেডেক হচ্ছে 5ই আগস্টের পরে, অন্তর্বর্তীকালীন সরকারের পরে এই গণমানুষের আকাঙ্ক্ষার যে নির্বাচন এবং একটি গণতান্ত্রিক সাংবিধানিক রাষ্ট্র এখন পরিচালিত হচ্ছে, এখানে আমি মনে করি বাংলাদেশের
অসাম্প্রদায়িকতার যে প্রতিচ্ছবি সেটা ফুটে উঠে না নানান কারণে। কারণ এখানে হিন্দু সম্প্রদায়ের, বৌদ্ধ সম্প্রদায়ের, খ্রিস্টান সম্প্রদায়ের উল্লেখযোগ্য কিন্তু আপনি যদি প্রতিনিধিত্ব নেই। এইভাবে বলেন, আমরা যদি গত 2 বছর যখন জুলাই গণঅভ্যুত্থানের পরে নানা জায়গায় যে সবচেয়ে বেশি কঠিন সম্মুখীন হয়েছে সংস্কৃতি অঙ্গনের মানুষগুলো, কিন্তু এখন কিন্তু তারা কিন্তু ওপেন নানা জায়গায় নানা অনুষ্ঠান করে বেড়াচ্ছে, সেই জায়গায় কিন্তু আপনাকে এটাও কিন্তু মানতে হবে। না, অনুষ্ঠান করে বেড়াচ্ছে, কিন্তু আপনি খেয়াল করবেন যে ফ্যাসিজমের কালে যারা যে সাংস্কৃতিক কর্মীরা নানানভাবে সুযোগ সুবিধা নিয়েছে, তারাই তো এখন শিল্পকলা একাডেমির বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে। এবং এইটা সরকারের তো এদিকে আসলে এদিকে হয়তো নজর দিতে পারছেন না, বা নজর দেবার মতো কেউ নেই। যে সাংস্কৃতিক কর্মীরা দীর্ঘদিন বৈষম্যের শিকার হয়েছে তারা তো কোথাও নাই। তারা তো সাংস্কৃতিক কর্মীদের তাদেরকে একটি ভালো জায়গায় নিয়ে যাবার জন্য, তাদের কর্মসংস্থান তৈরি করবার জন্য, তাদের সুষ্ঠু সাংস্কৃতিক চর্চা, সৃজনশীল চর্চার বিকাশ করবার জন্য শিল্পকলা একাডেমির যে ভূমিকা রাখবার কথা ছিল, শিল্পকলা একাডেমির ডিজি উনাকে নিয়েও তো অনেক বিতর্ক রয়েছে যে উনি ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করছেন প্রতিনিয়ত। এবং আমার মাঝে মাঝে মানে ভাবতে কষ্ট হয় যে এই শিল্পকলা একাডেমির ডিজি কি ফ্যাসিস্টদের অনুসারী কিনা, এবং তিনি নানানভাবে এই ফ্যাসিস্টদেরকে তিনি সহযোগিতা করছেন। এবং সত্যিকারের যারা বৈষম্যের শিকার, যেমন ধরেন আমরা দীর্ঘদিন যারা শিল্পকলা একাডেমির বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারিনি, উনি তো আমাদেরকে প্রমোট করবার ক্ষেত্রে একেবারেই মানে রুদ্ধ দ্বার তৈরি করে রেখেছেন। এবং শুধু আমাদের মতো অনেকের ক্ষেত্রেই যারা দীর্ঘদিন সংস্কৃতি অঙ্গনে বঞ্চিত ছিল, তাদেরকে তো এই সরকার ব্যবস্থা প্রমোট করতে পারছে না। এবং এই সরকারের কোনো প্রবণতাও নেই যে যারা সাংস্কৃতিকভাবে বাংলাদেশের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত ছিল, তাদেরকে তো এই সরকারের সংস্কৃতি মন্ত্রী তিনি নিজেও কিন্তু এদেরকে প্রমোট করতে পারছেন না, কারণ তিনি জানেনই না যে বাংলাদেশ জাতীয়তাবাদী চিন্তার সাংস্কৃতিক কর্মী কারা ছিল। তার মানে কি আমলার বেড়াজালে বন্দী আছে আপনি বলতে চাচ্ছেন? আমলার বেড়াজালে, আবার যারা দায়িত্ব পেয়েছেন সেই পেরিফেরির মধ্যে তাদের জানার বা তথ্যের সংকট রয়েছে, তথ্য জানার সংকট সংস্কৃতি অঙ্গন রয়েছে। নিয়ে যে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম, সেই প্রত্যাশায় সরকার এখনো পর্যন্ত আমরা প্রত্যাশার জায়গায় পৌঁছতে পারেনি। আমরা মনে করি যে সরকার নিশ্চয়ই যে আপনার কথা শুনতে পাচ্ছেন, দর্শকরা শুনতে পাচ্ছেন, এবং সরকারি নানা মহলও শুনতে পাচ্ছেন, নিশ্চয়ই সরকার এই জায়গাটায় মনোযোগ দিবেন। আপনি বলছিলেন যে সরকার তার নির্দিষ্ট জায়গায় নেই, কিন্তু আমরা মনে করি যে সরকার এই নির্দিষ্ট জায়গায় এই বিষয়গুলো মূল্যায়ন করে সঠিক মানুষদেরকে বেছে নেবেন। আসলে আজকে আমাদের এই মুহূর্তে একেবারে সময় শেষ। সঞ্জয় দে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, কথা বলছিলাম নানা ইস্যু নিয়ে সমসাময়িক। আমরা জানি যে সরকার চেষ্টা করে যাচ্ছেন, এবং এই সংস্কৃতি অঙ্গনের যে মানুষগুলো আছেন যারা দীর্ঘদিন মূল্যায়ন পায়নি, নিশ্চয়ই মূল্যায়ন পাবে। আমরা আশা করি সরকার সঠিক পথে সঠিকভাবে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা রেখে আজ এখানে শেষ করছি। আগামী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্তই ভালো থাকবেন, ভালো রাখবেন।